শেখ হাসিনা দিনে 10 লাখ টাকা খেতেন। আসলে 10 লাখ টাকা খাওয়া কিন্তু এত সোজা কথা না। একটা মানুষ 10 লাখ টাকা খেতে পারে না। তার আশেপাশে মানুষ খেতেন, মানে মোট কথা ওনার বিল হতো 10 লাখ টাকা দিনে। কিন্তু উনি কি আসলে খেতেন? উনি খেতেন না। আর উনি খাবেন কী করে? উনি তো বলতেন যে উনি পেঁয়াজ ছাড়া রান্না করেন, তেল ছাড়া রান্না করেন। মানে যখন যেটা নিয়ে সংকটে পড়েছে, দাম বেড়েছে, তখন তিনি এইভাবেই উজ্জীবিত করেছেন। উনি বেগুনের পরিবর্তে কাঁঠাল দিয়ে কুমড়া দিয়ে উনি বেগুনি বানাতেন। তারপরে উনি বলতেন যে মাংসের পরিবর্তে উনি কাঁঠাল খেতেন। তো উনি সবসময় বলতেন যে আমিও খাই, আমিও করি, আমিও এগুলো করি। তো সেরকমই তো শেখ হাসিনা সেই মানুষ হয়ে এত মানে সাশ্রয়ী এবং জিনিসপত্রের দাম নিয়ে যাতে মানুষের চিন্তা না হয়, সেই জায়গা থেকে উনি এত টাকার বিল নিশ্চয়ই উনি জানতেন যে ওনাদের দৈনন্দিন মানে খাবারের বিল হতো 10 লাখ। এটা নিশ্চয়ই ওনার অজানা ছিল না। তো উনি জানতেন, কিন্তু উনি কেন এত অপচয় করতেন? যেখানে কোনো মানুষ 2 বেলা খেতে পায় না, সেখানে ওনার জন্য বরাদ্দ থাকলো 10 লাখ টাকা করে। এটা খুবই দুঃখজনক, আমাদের দেশের জন্য খুবই দুঃখজনক। আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী এতটাই অপচয় করতেন। আর ওনার নাম করে হয়তো আরও অনেকেই খেতেন, কিন্তু বিলটা যেহেতু ওনার নামে হতো, ওনার আরও সচেতন হওয়া উচিত ছিল। যেমন বর্তমান প্রধানমন্ত্রী, উনি কিন্তু এই ব্যাপারে খুবই সাশ্রয়ী এবং এই ব্যাপারে উনি খুবই অনেস্ট এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এবং উনি খুব সিমচাম চলাফেরা করেন। শেখ হাসিনা যেরকম অনেক দামি দামি শাড়ি ব্যবহার করতেন, দামি দামি ব্যাগ ব্যবহার করতেন, এমনও শোনা যেত যে 3 লাখ 4 লাখ টাকা ওনার একটা শাড়ি, আর ওই শাড়ি নিশ্চয়ই উনি একদিনে বেশি পরতেনও না। এবং ওনার খাওয়ার বিল তো আমরা জানতেই পারলাম সবাই। তো যদি তুলনা করি তারেক রহমানের সাথে, তারেক রহমান খুবই সিমসাম চলাফেরা করেন। উনি লন্ডনেও এরকম সিমসাম চলাফেরা করতেন, সাধারণভাবে চলাফেরা করতেন। তবে প্রধানমন্ত্রী হিসেবে এটা ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে ওনার আশেপাশের মানুষকে নিয়েই উনি আসলে অনেক বিতর্কিত হয়ে যাচ্ছেন। তো সেটাকে উনি কীভাবে সামলাবেন, সেটা হচ্ছে ব্যাপার। কারণ ওনার আশেপাশে যাদের নিয়ে বিতর্ক, তাদেরকে উনি কয়েকটা করে পদ দিয়ে দিয়েছেন। তো যারা বিতর্কিত, তো সেই জায়গা থেকে তিনি কীভাবে ম্যানেজ করবেন? শুধু উনিই ঠিক হলে তো হবে না, দেশের জন্য তো উনি যাদেরকে দিয়ে কাজ করাবেন, যারা ওনার হয়ে কাজ করবে, তাদেরকেও সৎ হতে হবে। তো সেই জায়গাটা হচ্ছে প্রশ্ন। সেই জায়গাটা কতটা ঠিক করতে পারবেন, কতটা উনি উপলব্ধি করতে পারছেন যে এরা থাকলে মানুষের সমস্যা হবে, দেশের সমস্যা হবে, এরা দেশ চালাতে পারবে না। সেভাবে উনি আসলে মানে আত্মীয় স্বজন, পরিচিত বা নিজের সাথে সহকর্মী হিসেবে বিভিন্নভাবে কাজ করেছে, তাদের থেকে বের হয়ে এসে উনি যদি যোগ্য লোকদেরকে দিতে পারেন, ওনার মতো অনেস্ট কিছু লোকজনকে দিতে পারেন, তাহলে হয়তো বা উনি সফল হবেন, ওনার সরকার সফল হবে। না হয় আবার শেখ হাসিনার মতো, ওই যে শেখ হাসিনার ড্রাইভার যেরকম কয়েকশো কোটি টাকার মালিক হয়েছে, ওনারও ড্রাইভার শোনা যাবে যে এরকম কয়েকশো কোটি টাকার মালিক, বা ওনার আশেপাশে যারা আছেন তারা কয়েক হাজার কোটির মালিক হয়ে যাবেন। তখন উনি কী করবেন? উনি একা সৎ হয়ে তো কোনো লাভ হবে না। সো সময় থাকতেই সাধু সাবধান। ইতিহাসের নজিরে এই প্রথম কোনো মন্ত্রী যে কিনা সংসদে দাঁড়িয়ে দেশ, জনগণ তথা এই শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তো এখন উচিত এই ছাত্রদের ঘরে ফিরে যাওয়া, তাদের সামনে পরীক্ষা আছে, ঘরে গিয়ে তাদের পড়াশোনায় মনোযোগী হওয়া। এবং পিতামাতাদের উচিত আপনাদের সন্তানদেরকে নিজ নিজ দায়িত্বে বাসায় ফিরিয়ে নিয়ে যান, লেখাপড়ায় জয়েন করায় ফেলেন। কারণ এখন এই আন্দোলনটা আর শুধু শিক্ষার্থীদের আন্দোলন নাই, এটা নর্মালি বোঝা যায়। কারণ এখানে লিগ ঢুকে গিয়েছে, এবং লিগ যে ঢুকে গিয়েছে এটার একদম 100% প্রুফও আছে। অতএব এইটা কিন্তু হিতে বিপরীত হবে। তো এই আন্দোলনটা যদি আমার কাছে মনে হয় যে এটা যদি চলমান থাকে, দেশ মানে অস্থিতিশীল হবে। এই আন্দোলনে ওদের পরীক্ষা পিছাবে, সামনে আরও অনেক রকম প্রবলেম আসবে দেশের উপরে। অথচ দেখেন, আমরাও চাই আমাদের জায়গাগুলো থেকে, আমরাও চাই এই বিএনপি সরকার দেশ পরিচালনা করুক, দেশের জনগণের হয়ে কথা বলুক, দেশের হয়ে কাজ করুক। আপনারা যখন অন্যায় করেন আমরা প্রতিবাদ করব, 100% করব। একদম মুখ বন্ধ করে রাখতে পারবেন না। আপনারা যদি অন্যায়ের চরম মাত্রায় চলে যান, আপনাদেরকে আমরা পদত্যাগের দাবি করব। কিন্তু আপনারা যখন ভালো কাজ করবেন আমরা অ্যাপ্রিসিয়েট করব। আজকে একজন শিক্ষামন্ত্রী ক্ষমা চেয়েছেন, আমার নিজের জায়গা থেকে মনে হয়েছে ওনাকে ক্ষমা করে, এবং উনি অনেক কিছু, যেমন ছাত্রদের যে আন্দোলনের যে দাবি দাওয়াগুলো ছিল এগুলো নিয়ে অলরেডি কিন্তু পর্যালোচনা চলছে, এটাও জানানো হবে ওদের দাবিগুলো। তো এখন সবার উচিত ঘরে ফিরে যাওয়া, কারণ এখন লীগকে তো ভাই এই ফ্যাসিবাদীদেরকে তো সুযোগ দেওয়া যাবে না।
এই ফ্যাসিস্টকে 17 বছর সহ্য করতে করতে মানুষের পিঠটা যখন দেয়ালে ঠেকে গেছে, তখন হলো ধাক্কা দিয়ে প্রত্যেকটা মানুষ একে জাতসহ ভাগাইছে। হ্যাঁ, আপনারাও যদি সেম কাজগুলো করেন, অবশ্যই আমি এই আন্দোলনকারীদের পক্ষে থাকবো। তো আমার জায়গা থেকে বলবো, আপনার দলে বিভিন্ন একটা সার্কেল আছে, সরকারি দলের বিএনপির আর কি, যে ভাইয়ারা কিছু, যেমন রুহুল কবির রিজভী কি বলছে শোনেন, কি মানে ওনার বক্তৃতাটা কি ছিল। বয়স হইলেই যে সবার বুদ্ধি হয় না, নির্বোধের যে বয়স বাড়ে এদেরকে দেখলে বোঝা যায়। বেগম জিয়া কি বলছিল এই রুহুল কবির রিজভীর মনে আছে, যে ও একটা অপদার্থ, ও দলের ভাবমূর্তি নষ্ট করে। একদম তাই, এক্স্যাক্টলি। এই জুলাই ছাড়া কি সরকার গঠন হইতো? এই জুলাই ছাড়া তোমরা বাইরে থাকতা? হ্যাঁ, টের পাও না কিছু না, যা ইচ্ছা তাই বলো। দেখো আরেকটা জিনিস দেখাই, সেইটা হলো এই জেনজিরা দেখো রাতের আলোতে বাইরে পড়াশোনা করতেছে। ওরা যেমন আন্দোলন করতে পারে, ওরা পড়াশোনা ওই বাইরে করতে পারে। ওদের সাথে এত চ্যালেঞ্জ নিও না, ওদের সাথে হুদাই লাগতে এসো না, কারণ একবার এই শিক্ষার্থীদের সাথে লাগতে গিয়া পুরা জাতসহ পালাইছে। তো আমরা আসলে চাই না দেশের মধ্যে বারবার এরকমের আসুক, আমরা সত্যিই চাই না। এই জন্যই বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার দলের মধ্যে একটা শিষ্টাচার নিয়ে আসেন প্লিজ। এই যারা হুটহাট করে যেখানে সেখানে নেমে যায়, আপনার দলের ভাবমূর্তি নষ্ট করে, আপনাকে আমরা চাই আপনি দীর্ঘ সময় থাকেন, আপনি কাজ করেন, জনগণের হয়ে কাজ করেন, কিন্তু এরা করতে দিবে না। আপনাদের যদি পতন আসে, তাহলে বুঝবেন যে এই সমস্ত নেতাকর্মীদের জন্য পতন আসবে। এই যে চারপাশে আপনাদের আছে, একটা আছে আপনার উপদেষ্টা মন্ডলী, যারা আপনাকে স্ক্রিপ্ট রেডি করে দেয়, মাঝে মাঝে ভুলভাল স্ক্রিপ্ট দেয়, যেটা হলো গিয়ে আপনি বলতে গিয়ে আপনি মানে আপনাকে আমরা দোষারোপ করি পরবর্তীতে ওগুলো শুনে। কিন্তু একটা আমরা জানি একজন প্রধানমন্ত্রী 40 জন উপদেষ্টা থাকে। সো আপনি যেই 40 জনটা আপনার এখানে নিয়োগ দেওয়া হয়েছে, আপনি বাছাই করেন, শিক্ষিত মানুষজন নিয়োগ দেন, যারা আপনাকে বিপদে ফেলবে না। তারপরে হলো গিয়ে এই যে রুহুল কবির রিজভী, একটা থেকে নাসির, আদু ভাই তোমার মতো মেধা নিয়ে আমরা ঘুরি না, সিরিয়াসলি ঘুরি না। তোমাদের দল হলো নেতার পিছন পিছন পর্যন্ত। এই যে রাকিব ভাইরাও দেখলাম যে আজকে আন্দোলন নামছে পোলাপান, রাকিব ভাই হ্যাঁ গিয়া স্লোগান দিতেছে বিএনপির। কেন ভাই আন্দোলন করতেছে ওরা মানে সুষ্ঠুভাবে, মানে সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে? সেখানে তোমাদের এখন এই রাজনৈতিক মিছিল নিয়ে নামার কি দরকার ছিল? মানে তোমাদের বয়স বাড়ছে ভাই, বাট বুদ্ধি হয় না। আর এটা মনে করবা যে তোমরা তো আসলে নেতাদের পিছনে দৌড়ে ধরে অভ্যস্ত, তোমাদের ওই জন্য ওর বাইরে আর তোমরা যেতে পারো না। বিশ্ব নিয়ে ভাবো, দেশ নিয়ে ভাবো। এই ছেলেদের পাওনা দাবি দাও এগুলো ন্যায্য ছিল, অধিকার, তাদেরকে করতে দাও মানে সুষ্ঠুভাবে। যদি তারা উশৃঙ্খল পানা করে, অবশ্যই প্রশাসন আছে, কিন্তু প্রশাসনের কিছু লোক আছে যারা এই ছাত্রদের গায়ে হাত তুলেছে। এই সরকারের উচিত ওদেরকে খুঁজে মানে একদম টুকে টুকে বের করা, যে এরা কারা। ওই প্রশাসন 2024-এ নেট, লাইট, কারেন্ট সব বন্ধ করে তারপর কিন্তু মানে মিশন চালাইছে, তাও সাকসেস হইতে দেওয়া হয়ও নাই। তো এই জন্য বলবো ইতিহাস থেকে শিক্ষা নিতে, এবং আপনার দলের এই সমস্ত নেতাকর্মীদেরকে একটা সাংগঠনিক আয়ত্তে নিয়ে আসেন, ওদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করেন, ওদেরকে বলবেন যখন তখন এইভাবে যাতা স্পিচ না দিতে। এই যে ভয়েস দেয় যেখানে সেখানে টক শোতে, এখানে সেখানে গিয়ে, এটা আপনার দলের